এবার প্রায় ৫০০ ফেসবুক পেজ থেকে সংঘবদ্ধ গুজবের শিকার হলেন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং তার স্ত্রী। এর মধ্যে একটি পোস্টে গুজব ছড়ানো হয় মির্জা আব্বাস নাকি বলেছেন জামাত শিবিরের প্রশিক্ষিত শুটার দিয়ে হাদিকে গুলি করা হয়েছে এবং তার অবস্থা মোটেও গুরুতর নয়। ওদিকে আফরোজা আব্বাসের নামে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাসে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাকে বস্তির মেয়ে বলা হয়েছে, অথচ আফরোজা আব্বাস এমন কোনো কথাই বলেননি। এখানেই শেষ নয়, যমুনা আর বিবিসি বাংলা ফটোকার্ড নকল করে সেখান থেকে দাবি করা হলো সাদিক কায়েমের পরিকল্পনায় ওসমান হাদির ওপর হামলা হয়। শতাধিক ফেসবুক পেজ থেকে সেটা শেয়ারও হয়। দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক শুরুতে দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। গেল 12 ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই চলছে একের পর এক গুজব। এই যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্ধৃত করে এবং তার ছবি যুক্ত করে একটি পোস্ট ছড়িয়েছে ফেসবুকে। প্রায় ৩০০ শেয়ার হওয়া সেই পোস্টে দাবি করা হয় মির্জা আব্বাস নাকি বলেছেন জামাত শিবিরের প্রশিক্ষিত শুটার দিয়েই হাদির কান লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং গুলি হাদির কানের কাছ দিয়েই গেছে, তার অবস্থা তেমন গুরুতর নয়। অথচ বট বাহিনী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এটাকে ভিন্নভাবে প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই পোস্টটি বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি। কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এই মন্তব্যটি মির্জা আব্বাসের নামে প্রচার করা হচ্ছে। এর কিছুক্ষণ বাদে সাইবার আক্রমণের শিকার হন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। ঘটনা শুরু 12 ডিসেম্বর। সেদিন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সেখানে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাও উপস্থিত ছিলেন। তখনকার একটি ছবি ব্যবহার করে ফেসবুকে 2 শতাধিক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নাকি জুমাকে বস্তির মেয়ে বলেছেন। তবে রিউমার্স কানেক্টিভ অনুসন্ধানে জানা যায় আফরোজা আব্বাস এমন কোনো কথা বলেননি। প্রকৃতপক্ষে আফরোজা আব্বাসের নামে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে সেখান থেকে একটি পোস্ট দিয়েই এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে ফেসবুকে যমুনা টেলিভিশনের ডিজাইনের একটি ফটোকার্ড থেকে দাবি করা হলো ডাকসু ভিপি ও শিবিরের নেতা সাদিক কায়েমের পরিকল্পনায় ওসমান হাদির ওপর হামলা হয়েছে। প্রায় 200 শেয়ার হয়েছে এই ফটোকার্ড। তবে বিশ্লেষণ করে দেখা গেল যমুনা টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই দাবিতে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হয় হাদির ওপর হামলাকারীদের ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম পালাতে সহায়তা করেছেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন শিরোনামে বিবিসি বাংলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বিবিসি বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে মিথ্যা দাবিতে এই ভুয়া ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল 4 দিন পার হলেও থামেনি ওসমান হাদির ওপর হামলাকে ঘিরে গুজব। একের পর এক রাজনৈতিক দল আর ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, নকল করা হচ্ছে গণমাধ্যমের ফটোকার্ড, ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। এই বাস্তবতায় বিভ্রান্তি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখলাম, একটা ধারণাও পেয়ে গেলাম এবং আগে জানিয়েছি আজ আমাদের সঙ্গে আছেন আইনজীবী ব্যারিস্টার তারেক বিন আজিজ। ব্যারিস্টার তারেক বিন আজিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনি আসলে দেখলেন আজকে টানা 4 দিন পার হয়ে গেল ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে সেটা নিয়ে যত ধরনের গুজব ছড়ানো সম্ভব, এবং আপনি দেখছিলেন যে সেখানে রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে। এখন আমরা জানি যে সাধারণত এই সোশ্যাল মিডিয়াতে কোনো এক্সক্লুসিভ ফুটেজ যদি পাওয়া যায় সেটা তদন্ত সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুব সহায়ক হয়ে ওঠে, কিন্তু এত গুজব যখন ছড়ায় সেটা তো আসলে সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি করে। মানে আপনি শুরুতে ঝুঁকিটা কি দেখেন সেটা একটু বলবেন আমাদেরকে। এবং আপনার মাধ্যমে 71 টিভির সকল কলাকুশলী এবং দর্শকদেরকে মহান বিজয় দিবসের এই মাসে বিজয়ের শুভেচ্ছা। আমরা একটি অত্যন্ত কঠিন সময় পার করছি এই জন্যই যে একটি ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে বাংলাদেশে যখন বাংলাদেশের তরুণ সমাজ এবং সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একটি নির্বাচনের দিকে অগ্রসরমান, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ফেক নিউজ
অ্যাকচুয়ালি একটি চিরস্থায়ী ক্ষতর তৈরি করে। আমি যেটা এই ধরনের ফেক নিউজের আগেও আলোচনা করেছি, যে জিনিসটি সবচেয়ে আপনার কঠিন আকারে সমাজে বিস্তার করে, সেটা হচ্ছে যে মানুষের মনস্তত্ত্বে অত্যন্ত ক্ষতির সৃষ্টি করে। আপনি দেখুন, শরীফ ওসমান হাদি একজন জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা, এবং আমি তার অনেকগুলো এপিসোড এবং প্রায় সবগুলোই দেখেছি, যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সে যে ভূমিকা, এবং সে তো আসলে ব্যক্তি একা না, এই তরুণ প্রজন্মের যে ভূমিকাকে সে তুলে ধরছে, এটা কিন্তু আমাদের জন্য আশা জাগানিয়া। জি। শরীফ ওসমান হাদির উপরে গুলিকে কেন্দ্র করে ফেসবুকে যে রিউমার গুলো ছড়ানো হচ্ছে, আমি মনে করি এই বিষয়গুলো একই সূত্রে গাঁথা, এবং অবশ্যই এই বিষয়টি তদন্তকে প্রভাবিত করে, কিন্তু তদন্তকারীদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সুফল আছে, আমরা অনেক তথ্যই বিভিন্ন ভাবে সহজে পেয়ে যাচ্ছি, আবার একই সাথে এর কুফলও আছে, এই যে মিথ্যা তথ্য তারা পাবলিশ করে। তো সে কারণেই সবচেয়ে বড় যে রিস্ক ফ্যাক্টর, আপনি কোশ্চেনটা যেটা করেছেন, আমি মনে করি আইন প্রয়োগকারী সংস্থা যখন এই সমস্ত তথ্য বিবেচনা করবে, অবশ্যই তারা দেখেন, একটা বিষয় আপনাকে বলি, মানে একটা সময় ছিল আমরা আসলে ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করতাম। এখন এমন হয়ে গেছে যে ফুটেজটা সত্য কি মিথ্যা সেটা আগে যাচাই করতে হচ্ছে, তারপরে গিয়ে অপরাধী শনাক্ত হচ্ছে। মানে এইটা আসলে কতটা বাধা তৈরি করছে? যদি বাধা আসলেই তৈরি করে থাকে, তাহলে পথগুলো বন্ধ করার ক্ষেত্রে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? এটা তো অবশ্যই বাধা তৈরি করছে, কিন্তু এই বাধা তৈরি করার সাথে সাথে এটা আবার একটি পজিটিভ দুয়ারও উন্মুক্ত করছে। আপনি অবাধ তথ্য প্রবাহের সুযোগ পাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে, ঠিক যেরকম মনে করেন আপনারা আজকে আপনাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকগুলো চাঞ্চল্যকর ফ্যাক্টকে আপনারা স্ক্যান করে পাবলিশ করছেন, যেটা রিউমার, তো আইন প্রয়োগকারী সংস্থাও যখন এই কাজটি করবে, অবশ্যই তারা এই বিষয়গুলো শুধুমাত্র অ্যাট ফার্স্ট সাইট দেখেই যেন বিবেচনায় না নিয়ে এগুলো আগে চেক করে দেখবেন। সেম টাইম একটা বিষয় আপনার মনে রাখতে হবে, যে আমাদেরকে যে জিনিসটা করা দরকার, আমাদের যেহেতু এখন সারা পৃথিবীতেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সবচেয়ে শক্তিশালী মাধ্যম, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, যুক্তরাজ্য দেখেন, সব জায়গাতে। তো সুতরাং আপনি কিন্তু টেকনোলজির এই প্রসারকে বাধাগ্রস্ত করতে পারছেন না, তাহলে এই প্রসারটাকে আপনাকে গ্রহণ করতে হবে। তো গ্রহণ করতে গেলে আমাদের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো দূরকরণের জন্য যে প্রায়োগিক আইনগুলো আছে রাষ্ট্রে, যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যাচারিতার মধ্য দিয়ে যে সমস্ত সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, এইগুলোর ক্ষেত্রে বর্তমান প্রচলিত আইনে যে ব্যবস্থা আছে সেগুলোকে আবার পুনর্মূল্যায়ন করবার প্রয়োজন আছে, যে সেগুলো যুগোপযোগী কিনা, এবং সেগুলোর প্রায়োগিক দিকটা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রয়োগ হচ্ছে কিনা। সুতরাং আমি মনে করি যে ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমে দেখে আসছি, এটা যদি এই মুহূর্তে আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং সামাজিক সচেতনতার মধ্য দিয়ে, দুটি আলাদা ব্যাপার। একটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্র তার দায়িত্ব আছে যে সমাজের এই অস্থিরতা, সমাজের এই অনাচার, সমাজের এই বিশৃঙ্খলা, এগুলো দমন, এই রাষ্ট্রের যে দায়িত্বটা, আমি আপাতত এই পর্যন্তই নিয়ে এরপর আমি বিরতিতে যাচ্ছি, এবং বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে একটু জানার চেষ্টা করব দুটো বিষয়। প্রথমত, সামনে নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের টার্গেট করে গুজব কতটা বিভ্রান্তি ছড়াতে পারে, এবং আপনি যে দেশে আছেন যুক্তরাজ্য, তারা আসলে কিভাবে অপতথ্যগুলো হ্যান্ডেল করে, এই দুটো বিষয় একটু জানার চেষ্টা করবো বিরতি পর ফিরে এসে। আপনি আমাদের সঙ্গে আছেন দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে। ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, ফেক নিউজ স্ক্যানার চলছে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ। একটু বলবেন, মানে সামনে যেহেতু নির্বাচন, তফসিল ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে এবং কোন কোন প্রার্থী আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন সেটাও আমরা জানি। এখন প্রার্থীদের টার্গেট করে এই অপতথ্যগুলো আসলে কতটা নির্বাচনী পরিবেশ অস্থির করে তুলতে পারে সেটা একটু জানাবেন, এবং একই সঙ্গে আপনি যে দেশে আছেন যুক্তরাজ্য, তারা আসলে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করে অপতথ্যটা। ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি দেখবেন যে ফেক নিউজ বা মিথ্যা তথ্য প্রচারের কারণে কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে। প্রথম যে সমস্যাটি হচ্ছে যে এটা একটা মানে ব্যক্তিকে টার্গেট করে অ্যাকচুয়ালি তার সিরিয়াস যে হার্ম, তাকে ক্ষতি করা হচ্ছে, তার ক্রেডিবিলিটিকে ক্ষতি করা হচ্ছে, তাকে ডিফেম করা হচ্ছে।
এই ডিফর্মেশন এবং ক্রেডিবিলিটি যখন আপনি ক্ষতি করছেন, তখন পরোক্ষভাবে ওই ব্যক্তিকে কিন্তু আপনি ওই ব্যক্তি বা ওই ব্যক্তির সমর্থকদেরকে আপনি আসলে ইনসাইট করছেন, উত্ত্যক্ত করছেন, হ্যারাস করছেন। এবং ভাইস ভার্সা, যখন এই ঘটনাটা ঘটে তখন কি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। তখন তারা আবার পাল্টা এটাকে প্রতিরোধ করার জন্য পাল্টা কোনো মানে যুক্তি বা তর্ক উপস্থাপন করছে। তাহলে টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর মধ্যে কিন্তু একটা অস্থিরতার সূচনা হচ্ছে। সুতরাং ফেক নিউজকে কিন্তু হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এটা ট্যাকল করা, এই হার্মফুল ডিসইনফরমেশনকে ট্যাকল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই এবং নির্বাচন করতে চাই, সরকারকে এবং জনগণকে সচেতনভাবে এটাকে প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখন দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটি আপনাকে আমি দিতে চাই, সেটি হচ্ছে, দেখেন, যুক্তরাজ্যে ফেক নিউজকে ট্যাকল করার জন্য কোনো একটি আইন নাই। এখানে এই বিষয়টাকে ট্যাকল করার জন্য, যেমন হার্মফুল যে ডিসইনফরমেশন, এটার জন্য মিক্স অফ লেজিসলেশন আছে। ফর এক্সাম্পল, আপনার অনলাইন সেফটি অ্যাক্ট 2023 তারা করেছে, যেটাতে তারা বলছে যে যদি ফলস কমিউনিকেশন মাধ্যমে কাউকে ইন্টেনশনাল হার্ম করা হয়, তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, আপনি এটা এভাবে মাথায় রেখে বলুন যে আমরা আসলে তাদের কোন জিনিসটা কাজে লাগাতে পারি আমাদের দেশে। আমি সেটাই বলার চেষ্টা করছিলাম আসলে। তাহলে আমাদের যে এখন এক্সিস্টিং লতে, আমি যদি কম্পেয়ার করি, বাংলাদেশের এক্সিস্টিং লতেও অ্যাকচুয়ালি যুক্তরাজ্যের এক্সিস্টিং লয়ের ইকুইভ্যালেন্ট প্রহিবিশন কিন্তু আছে ট্যাকলিং এর। যে জিনিসটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইনের প্রয়োগ। যেটা দুর্ভাগ্যজনক হলে সত্যি, আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশে কিন্তু এই সাইবার সিকিউরিটি বা অনলাইন সেফটি, এগুলো আইনকে অ্যাকচুয়ালি বিরোধী দল বা মতকে অপ্রেস করবার জন্য ব্যবহৃত হয়েছে। আমি যেটা বলতে চাই, এটার যদি সত্যিকারের প্রয়োগ হয়, এই যে হার্মফুল ইনফরমেশন গুলো পাবলিশ হচ্ছে, এটা যখন যাচাই করে দেখা গেল যেটা একটা অর্গানাইজড ওয়েতে এই ইনফরমেশন দিয়ে সোসাইটিকে আনরেস্ট করা হচ্ছে, পরস্পরের মধ্যে এনমাইটি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এবং সামাজিক ব্যবস্থাপনার মধ্যে যে পরস্পরের আস্থা এবং বিশ্বাসের জায়গাতে ফাটল ধরানো হচ্ছে। সুতরাং এইগুলো যাচাই বাছাই সাপেক্ষে যদি আইনের প্রয়োগটা তারা সঠিকভাবে করে, যেটা রাষ্ট্রের কাজ, দুষ্টের দমন এবং শিষ্টের লালন, এই কাজটা রাষ্ট্রকে কিন্তু করতে হবে। একই সাথে রাষ্ট্রকে জনগণের সচেতনতার জন্য সামগ্রিকভাবে আহ্বান করতে হবে এবং সকলকে নিয়ে এই ব্যাপারটি মোকাবেলা করতে হবে। এবং আমি ওয়েলকাম করি আপনারা যে কাজটা কন্টিনিউয়াসলি করছেন, এটাও কিন্তু এটার একটা পার্ট, এটা একটা সামাজিক সচেতনতা তৈরি করছে। সে কারণে আমি মনে করি যে এটা রাষ্ট্র, সরকার এবং সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই জায়গা থেকে আমাদেরকে বের হতেই হবে। এটা অত্যন্ত দুঃখজনক, বের হতে হবে। এবং বেশ চমৎকার কিছু পরামর্শ আপনি দিলেন। আপাতত আজকে অনুষ্ঠানের প্রাপ্তি এটাই, এবং নিশ্চয়ই এখান থেকে পরবর্তীতে সামনে আয়োজনে আরো নতুন নতুন হয়তো আইডিয়া আমরা জানতে পারবো আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইনজীবী ব্যারিস্টার তারেক বিন আজিজ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেলাটি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।